আগামী অর্থ বছরের জন্য ৭,৯০,০০০ কোটি টাকার বাজেট প্রস্তাব করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। জিডিপির প্রবৃদ্ধির ধারণা নয়, বরং মানুষের মৌলিক অধিকার ও জীবিকাকে প্রাধান্য দেওয়া হয়েছে এবারের বাজেটে। ফ্যাসিবাদী লুটেরা শাসনে প্রায় ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি পুনর্গঠনের রূপরেখা ঘোষণা করেন অর্থ উপদেষ্টা। রাজনৈতিক বাগড়ম্বর আর উচ্চাভিলাষের ফানুস নয়, বরং বাস্তবভিত্তিক বাস্তবায়নযোগ্য বাজেট উপস্থাপন করেন ডক্টর সালেউদ্দিন আহমেদ। বিস্তারিত ইকবাল ফরহাদের রিপোর্টে। জুলাই অভ্যুত্থানে বদলে যাওয়া বাংলাদেশের ভিন্ন বাস্তবতায় এবার সংসদের বাইরে বাজেট উপস্থাপন করা হয় ভিন্ন আঙ্গিকে। অনাড়ম্বর আয়োজনে বাংলাদেশ টেলিভিশনে হাজির হন অর্থ উপদেষ্টা। স্টুডিও থেকে সরাসরি 2025-26 অর্থ বছরের বাজেট উপস্থাপন করেন জাতির সামনে। শ্রদ্ধায় স্মরণ করছি গত বছরের জুলাই আগস্ট মাসের বিপ্লবের অকুতভয় শহীদগণকে, যারা প্রথমবারের মতো জাতীয় বাজেট উপস্থাপন করার শুরুতে ডক্টর সালেউদ্দিন আহমেদ মহান মুক্তিযুদ্ধ ও জুলাই বিপ্লবের শহীদদের প্রতি সম্মান জানান। তুলে ধরেন দায়িত্ব নেয়ার সময় প্রাপ্ত ভঙ্গুর অর্থনৈতিক পরিস্থিতি সামাল দেওয়ার নিরলস প্রচেষ্টার চিত্র। অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে এনে একটি উন্নত সমাজ বিনির্মাণের উদ্দেশ্যে আমরা যে সকল কার্যক্রম গ্রহণ করেছি তার মূল লক্ষ্য হচ্ছে শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব এবং শূন্য কার্বন ভিত্তিক সমাজ বিনির্মাণ, যার মাধ্যমে আমূল পরিবর্তন হবে দেশের মানুষের জীবনমানের এবং মুক্তি মিলবে বৈষম্যের দুষ্ট চক্র থেকে। যে স্বপ্নকে ধারণ করে জুলাই অভ্যুত্থানের ভিত রচিত হয়েছিল, সেই স্বপ্ন বাস্তবায়ন করে আগামী প্রজন্মের জন্য আমরা একটি সুন্দর বাসযোগ্য আবাসস্থলকে রেখে দিতে চাই। জনগণের জীবনযাত্রায় নিয়ে আসতে চাই এক সুদূর প্রসারী পরিবর্তনের ঢেউ। আমরা সে লক্ষ্যকে সামনে রেখে এবারের বাজেট সাজাবার চেষ্টা করেছি। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণ করার বড় চ্যালেঞ্জ ভালোভাবে মোকাবেলা করেছে। প্রবাসী আয়ে সাফল্য, রফতানি প্রবাহ ঠিক রাখা, রিজার্ভ পরিস্থিতির উন্নয়ন সহ সামষ্টিক অর্থনীতির ইতিবাচক দিকগুলো তুলে ধরেন অর্থ উপদেষ্টা। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের লক্ষ্যে বিগত মাসগুলোতেই আমরা ধারাবাহিকভাবে সংকোচনমূলক মুদ্রানীতি অবলম্বন করেছি। আসার কথা হলো, এবারে রমজান মাসে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার স্মরণকালের মধ্যে সবচেয়ে স্থিতিশীল ছিল। এ ধারা অব্যাহত থাকলে এই জুন মাসেই পয়েন্ট টু পয়েন্ট মূল্যস্ফীতি 8% কোঠায় নেমে আসবে। মূল্যস্ফীতির সাথে এই লড়াইয়ের ফলে আমাদের জিডিপি প্রবৃদ্ধির অন্যান্য বছরের তুলনায় কিছুটা কম হতে পারে। এবারের বাজেটের আকার ইতিহাসের প্রথমবারের মতো আগের বাজেটের চেয়ে ছোট উল্লেখ করে অর্থ উপদেষ্টা জানান, এর ফলে আরও বাস্তবভিত্তিক হয়েছে বাজেট। জিডিপি বা প্রবৃদ্ধির গতি বাড়ানোর পরিবর্তে অর্থনীতির ভিত মজবুত করার উপর মনোযোগ দিয়েছে সরকার। প্রবৃদ্ধি কেন্দ্রিক ধারণা থেকে সরে এসে আমরা চেষ্টা করেছি সামগ্রিক উন্নয়নের ধারণার জোর দিতে। তাই প্রথাগত ভৌত অবকাঠামোর তৈরির খতিয়ান তুলে ধরার পরিবর্তে আমরা এবারের বাজেটে প্রাধান্য দিয়েছি মানুষকে মৌলিক অধিকারের নিশ্চয়তা, সুন্দরভাবে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা, জীবিকার নিরাপত্তা এবং বৈষম্যহীন পরিবেশ। এই অত্যাবশ্যক উপাদানগুলো ছাড়া যে কোনো রাষ্ট্র অকার্যকর হয়ে পড়ে দুর্বল হয় সমাজের ভিত। এবারের বাজেটে তাই শিক্ষা, স্বাস্থ্য, সুশাসন, নাগরিক সুবিধা, কর্মসংস্থান ইত্যাদি বিষয়ের উপর জোর দেওয়া হয়েছে। ভেঙে পড়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো গড়ে তোলার উপর জোর দিচ্ছে সরকার। সে লক্ষ্য বাস্তবায়নে আগামী অর্থ বছরে প্রয়োজনীয় বাজেট বরাদ্দ দেওয়ার কথা জানান সালেউদ্দিন আহমেদ। জুলাই বিপ্লব সুন্দর আগামী নির্মাণের যে বিরল সুযোগ তৈরি করেছে তা কাজে লাগানোর গুরুত্বের কথা তুলে ধরেন তিনি। জুলাই বিপ্লবে আত্মোৎসর্গকারীরা আমাদের সামনে একটি বিরল সুযোগ তৈরি করে দিয়ে গেছেন দেশকে সঠিকভাবে পরিচালিত করে ভবিষ্যতের জন্য শক্ত ভিত গড়ার। আপনাদের সকলের সর্বাত্মক সহযোগিতায় সে লক্ষ্য পূরণের প্রত্যয় সুশাসন প্রতিষ্ঠা এবং প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক সংস্কারের অঙ্গীকার পূরণে করাই হবে আমাদের আগামী দিনে আমাদের প্রধান লক্ষ্য। সংসদ কার্যকর না থাকায় এবার বাজেট নিয়ে আলোচনা পর্যালোচনা হবে ভিন্ন আঙ্গিকে। 30 জুন রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে বাজেট পাশ হবে। 1 জুলাই থেকে নতুন অর্থবছরে কার্যকর হবে এ বাজেট। ইকবাল ফরহাদ, বিটিভি নিউজ, ঢাকা। 2025-26 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের আকার 7,90,000 কোটি টাকা। এর মধ্যে পরিচালন বাজেটে বরাদ্দ 5,44,391 কোটি টাকা এবং উন্নয়ন বাজেটের বরাদ্দ 2,45,609 কোটি টাকা।
এবছর জনপ্রশাসন খাতের পরই বাজেটে সবচেয়ে বেশি বরাদ্দ দেওয়া হয়েছে শিক্ষা ও প্রযুক্তি এবং পরিবহন ও যোগাযোগ খাতে। বাজেটের খাতওয়ারি বরাদ্দ বিভাজন এবং অর্থায়নের উৎস নিয়ে রিপোর্ট করছেন আব্দুল্লাহ আল মামুন। 2025-26 অর্থবছরের বাজেটের আকার ধরা হয়েছে 7,90,000 কোটি টাকা। মোট বাজেটের সবচেয়ে বেশি বরাদ্দ রাখা হয়েছে জনপ্রশাসন খাতে। এরপর সবচেয়ে বেশি বরাদ্দ রাখা হয়েছে শিক্ষা ও প্রযুক্তি খাতে। এ খাতে 14% হারে মোট বরাদ্দ রাখা হয়েছে 1,10,658 কোটি টাকা। এর মধ্যে প্রাথমিক ও গণশিক্ষা খাতে বরাদ্দের পরিমাণ 35,403 কোটি টাকা, মাধ্যমিক ও উচ্চশিক্ষায় 47,563 কোটি টাকা এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের জন্য বরাদ্দ রাখা হয়েছে 12,678 কোটি টাকা। পরিবহন ও যোগাযোগ খাতে মোট বরাদ্দ 71,344 কোটি টাকা, যা মোট বাজেটের 9%। কৃষি খাতে মোট বরাদ্দ রাখা হয়েছে 46,268 কোটি টাকা, যা বাজেটের 5.9%। সামাজিক নিরাপত্তা ও কল্যাণ খাতে 5.7% হারে বরাদ্দ রাখা হয়েছে 45,766 কোটি টাকা। স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন খাতে মোট বরাদ্দ 44,895 কোটি টাকা, যা শতকরা হারে 5.7%। স্বাস্থ্য খাতে বরাদ্দ রাখা হয়েছে মোট বাজেটের 5.3%, যা টাকার অঙ্কে 41,908 কোটি টাকা। এবছর প্রতিরক্ষা খাতে মোট বরাদ্দ 40,898 কোটি টাকা, যা শতাংশ হারে 5.2%। জনশৃঙ্খলা ও নিরাপত্তা খাতে মোট বরাদ্দ 33,603 কোটি টাকা, যা মোট বাজেটের 4.3%। এদিকে এবারের বাজেটে অগ্রাধিকার ভিত্তিতে কিছু খাতে বরাদ্দ প্রদান করা হয়েছে। এর মধ্যে উদ্যোক্তা তৈরি ও কর্মসৃজনের জন্য অতিরিক্ত 425 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। পাবলিক প্রাইভেট পার্টনারশিপ তহবিলে 5,040 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এছাড়া জুলাই অভ্যুত্থানে শহীদদের পরিবার এবং আহতদের ভাতা, চিকিৎসা, অনুদান ও পুনর্বাসনের লক্ষ্যে বরাদ্দ রাখা হয়েছে 405 কোটি 20 লক্ষ টাকা। 2025-26 অর্থবছরের বাজেটে অর্থায়নে সবচেয়ে বড় উৎস ধরা হয়েছে জাতীয় রাজস্ব বোর্ড নিয়ন্ত্রিত কর খাতে। এ খাত থেকে আসবে মোট বাজেটের 63.2%। এরপর অভ্যন্তরীণ ঋণ থেকে 15.8% এবং বৈদেশিক ঋণ থেকে পাওয়া যাবে 12.2%। কর ব্যতীত প্রাপ্তি হবে 5.8%। এছাড়া জাতীয় রাজস্ব বোর্ড বহির্ভূত কর ধরা হয়েছে 2.4% এবং সবশেষ বৈদেশিক অনুদান পাওয়া যাবে 0.6%। আব্দুল্লাহ আল মামুন, বিটিভি নিউজ, ঢাকা। 2025-26 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে ব্যক্তি শ্রেণীর সকল করদাতার অনলাইন রিটার্ন দাখিল বাধ্যতামূলক করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তাছাড়া 2026-27 ও 2027-28 কর বর্ষের জন্য ব্যক্তি করদাতাদের ক্ষেত্রে করমুক্ত আয়ের সীমা 3,75,000 টাকা করা হয়েছে। জুলাই যোদ্ধা করদাতাদের ক্ষেত্রে করমুক্ত আয়ের সীমা 5,25,000 টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া বেশ কিছু পণ্যের ওপর শুল্ক বৃদ্ধি এবং কিছু কিছু পণ্য ও সেবার উপর মূল্য সংযোজন কর বৃদ্ধি বা হ্রাস করার প্রস্তাব করেছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। বিস্তারিত জানাচ্ছেন দিনার সুলতানা। 2025-26 অর্থবছরের প্রস্তাবিত বাজেটে কৃষি হতে আয় অনধিক 5 লক্ষ টাকা পর্যন্ত করমুক্ত রাখা হয়েছে। প্রকৃত বিক্রয় মূল্যে সম্পত্তি রেজিস্ট্রেশনের লক্ষ্যে কর হার কমিয়ে এলাকা বেঁধে 8, 6 ও 4% স্থানে 6, 4 ও 3% করা হয়েছে। প্রস্তাবিত বাজেটে বেশ কিছু পণ্যের শুল্ক কর বাড়ানোর প্রস্তাব দিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। ফলে এসব পণ্যের দাম বাড়তে পারে। দেশে মুঠোফোন উৎপাদনে মূল্য সংযোজন কর মূসক বা ভ্যাট অব্যাহতি সুবিধা কিছুটা কমানো হয়েছে। ফলে মুঠোফোনের দাম বাড়তে পারে। ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, ইলেকট্রিক ওভেন, ব্লেন্ডার, জুসার, মিক্সার, গ্রাইন্ডার, ইলেকট্রিক কেটলি, আয়রন, রাইস কুকার, মাল্টি কুকার এবং প্রেসার কুকার উৎপাদনে ভ্যাট অব্যাহতি সুবিধা কিছুটা কমানো হয়েছে। ফলে এসব পণ্যের দাম বাড়তে পারে। প্লাস্টিকের তৈজসপত্র, গৃহস্থালী সামগ্রী এবং সমজাতীয় পণ্যের ভ্যাটের হার 7.5% থেকে বাড়িয়ে 15% করা হয়েছে। এর ফলে বাড়তে পারে এসব পণ্যের দাম। এলপিজি সিলিন্ডারে স্থানীয় পর্যায়ে ভ্যাট অব্যাহতি সুবিধা কিছুটা কমিয়ে মেয়াদ বাড়ানো হয়েছে। এতে এলপিজি সিলিন্ডারের দাম বাড়তে পারে। দেশে ব্লেড উৎপাদন পর্যায়ে ভ্যাটের হার 5%-এর পরিবর্তে 7.5% করার প্রস্তাব করা হয়েছে।
হয়েছে, ফলে বাড়তে পারে ব্লেডের দাম। সাবান ও শ্যাম্পুর কাঁচামাল স্থানীয় উৎপাদনের ক্ষেত্রে ভ্যাট অব্যাহতির সুবিধা কিছুটা হ্রাস করা হয়েছে, ফলে বাড়তে পারে সাবান ও শ্যাম্পুর দামও। অনলাইনে পণ্য বিক্রয় কমিশনের উপর ভ্যাটের হার ৫% থেকে ১৫% করা হয়েছে। এদিকে জনসাধারণকে কিছুটা স্বস্তি প্রদানের লক্ষ্যে ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বেশ কিছু পণ্যের ভ্যাট ও আবগারি শুল্ক কমানোর প্রস্তাব দিয়েছে অর্থ উপদেষ্টা। এর ফলে কমতে পারে বেশ কিছু পণ্যের ও সেবার দাম। ১ লক্ষ টাকার পরিবর্তে ৩ লক্ষ টাকা পর্যন্ত ব্যাংক স্থিতির উপর আবগারি শুল্ক অব্যাহতি প্রদান করা হয়েছে। এলএনজি আমদানি পর্যায়ে ভ্যাট অব্যাহতি প্রদান করা হয়েছে, ফলে কমতে পারে এলএনজির দাম। স্যানিটারি নেপকিন, প্যাকেটজাত তরল দুধ ও বল পয়েন্ট পেনের স্থানীয় ব্যবসায়ী পর্যায়ে ভ্যাট অব্যাহতি প্রদান করা হয়েছে, ফলে কমবে এসব পণ্যের দাম। ৩০ ইঞ্চি পর্যন্ত কম্পিউটার মনিটরের উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে ভ্যাট অব্যাহতি প্রদান করা হয়েছে, ফলে বড় কম্পিউটার মনিটরের দাম কমবে। এদিকে যাত্রী পরিবহনে ব্যবহৃত উড়োজাহাজের লিজ রেন্টের ভ্যাট অব্যাহতি প্রদান করা হয়েছে, ফলে কমতে পারে বিমানের ভাড়া। আইসক্রিমের সম্পূরক শুল্ক 10 ভাগের পরিবর্তে ৫% প্রস্তাব করা হয়েছে, ফলে কমতে পারে আইসক্রিমের দাম। এছাড়া ৪৫টি সেবা গ্রহণের ক্ষেত্রে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণ উপস্থাপনের বাধ্যবাধকতা শিথিল করে ক্রেডিট কার্ড সহ ১২টি সেবা গ্রহণের ক্ষেত্রে টিআইএন সার্টিফিকেট দাখিলের বিধান করা হয়েছে। ওটিটি বা ওভার দ্য প্ল্যাটফর্ম সেবার সংজ্ঞা প্রদান পূর্বক এর উপর ১০% সম্পূরক শুল্ক আরোপ করা হয়েছে। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য সংলাপের প্রস্তুতির অংশ হিসেবে ১১০টি পণ্যের আমদানি শুল্ক প্রত্যাহার, ৬৫টি পণ্যের আমদানি শুল্ক হ্রাস এবং ৯টি পণ্যের সম্পূরক শুল্ক সম্পূর্ণরূপে প্রত্যাহার এবং ৪৪২টি পণ্যের সম্পূরক শুল্ক হ্রাস করার প্রস্তাব করা হয়েছে। এতে করে জনসাধারণের উপর করের ভার কিছুটা লাঘব হবে। দিনার সুলতানা, বিটিভি নিউজ।